আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভের টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন পলাতক থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম। এবার শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছেন ইলিয়াস হোসেন। এরপর জানাবো কোনো ফ্যাসিবাদ সরকারকে সুযোগ না দেওয়ার পরামর্শ মাহমুদুর রহমানের। কোনো ফ্যাসিবাদ সরকারকে আগামীতে আর সুযোগ না দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জানাবো ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামাতকে দেশপ্রেমিক বলেছিল বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীরা মিলে গণতন্ত্র লুটেপুটে নষ্ট করেছে। যারা গত ১৬ বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণের গণতন্ত্র পরিপুষ্ট হবে না। আজ বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় সব মন্তব্য করেছেন দুদু। এদিকে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। তারা যদি সরকারে থেকেই নির্বাচন করে তাহলে তো রাজনৈতিক দলগুলো সে বিষয়টি মেনে নেবে না। আজ বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন। এদিকে সাভারে পুরোহিতের জমি দখলের চেষ্টা, বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। ঢাকার সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু পুরোহিতের বসতবাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী সন্তোষ চট্টোপাধ্যায়। হামলায় অভিযুক্তরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, শামীম হোসেন ওরফে বাবু, মোহাম্মদ রকি, মোহাম্মদ জোয়েল, কাননবালা সরকার, দীপক মণ্ডল, দিলীপ মণ্ডল সহ অজ্ঞাত আরও ৪-৫ জন। তারা সবাই সাভারের আশুলিয়ার মির্জানগর এলাকার বাসিন্দা। এবং সর্বশেষ জানাবো সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ফ্রান্স। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে এমন অভিযোগ এনে এমন পদক্ষেপ নিয়েছেন দুইজন ফরাসি ম্যাজিস্ট্রেট। আজ ফ্রান্সের বিচারিক কর্তৃপক্ষের একটি সূত্রই খবর নিশ্চিত করেছে, খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন পলাতক থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম। এবার শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছে ইলিয়াস হোসেন। সোমবার ২০শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন তিনি। সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, আগামী শুক্রবার ২৪শে জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় সরাসরি আমার ফেসবুক পেজে এই লাইভ সম্প্রচারিত হবে। পোস্টের সঙ্গে রাশেদ চৌধুরী একটি ছবিও যুক্ত করেছেন তিনি। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে
আছেন বলে জানা গেছে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রাশেদ চৌধুরী ১৯৬৯ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭৬ সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। নাইরোবি থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাসিলিয়া, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক মিশনে নিয়োজিত ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে টোকিওতে কূটনৈতিক হিসেবে নিযুক্ত হন তিনি। তখন তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হলে দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। পরে তাকে বরখাস্ত করা হয়। সে সময় সরকার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় রাশেদ চৌধুরী ১.১৫ একর জমি জব্দ করে। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ২৩ বছর পর ১৯৯৮ সালে নিম্ন আদালতের রায়ে অন্য আসামিদের সঙ্গে পলাতক অবস্থায় রাশেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। ২০০৯ সালে ১৮ নভেম্বর উচ্চ আদালত ১২ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০১০ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ জনের রায় কার্যকর হলে রাশেদ চৌধুরী সহ নিজেকে পলাতক অন্যদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। রাশেদ চৌধুরীকে ফেরত আনতে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হয়। উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমকে লাইভে এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ইলিয়াস হোসেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫-এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত সাবেক এই সামরিক কর্মকর্তা। কোনো ফ্যাসিবাদ সরকারকে সুযোগ না দেওয়ার পরামর্শ মাহমুদুর রহমানের। কোনো ফ্যাসিবাদ সরকারকে আগামীতে নির্বাচনে সুযোগ না দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ৭ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনার বিদায় হয়েছে, বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কোনো ফ্যাসিবাদ সরকারকে উঠতে দেবেন না। এ সময় তিনি বলেছেন, এই মামলাটি হয়েছিল শেখ হাসিনার পুত্রকে নিয়ে। এমন শতাধিক মামলা আমার বিরুদ্ধে হয়েছে। বিগত দিনে আমার সহকর্মী বিন্দুরা অনেক মিথ্যা মামলার শিকার হয়েছে বলেও জানান মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেছেন, বিগত সরকার আমাদের এভাবে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের মানুষকে যেভাবে জিম্মি করে রেখেছিল, নানা রকম মিথ্যা হয়রানিমূলক ষড়যন্ত্র মামলা দিয়ে আমাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। কুষ্টিয়ার আদালতে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে আমার উপর হামলা করেছিল। শুধুমাত্র দিল্লির বিরুদ্ধে কথা বলার কারণেই এমন হয়রানিমূলক কর্মকাণ্ড আমার সঙ্গে করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে যে আন্দোলন সংগঠিত হয়েছে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এখানে কোনো ফ্যাসিবাদের ঠাঁই দেয়া হবে না। বাংলাদেশের আপামর জনগণকে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিতে আহ্বান জানিয়েছেন। আজ তিনি তার মামলার বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামাতকে বলেছিল তারা দেশপ্রেমিক, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদ মিলে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সংগঠিত সভায় এমন মন্তব্য করেন তিনি। জামাত চরমোনাইয়ের একত্র হওয়ার বিষয়ে দুদু বলেছেন, রাজনৈতিক মেরুকরণে এবং গণতন্ত্রের প্রশ্নে সবাই সবার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চাই। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা ৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, এমন একটি দল যারা গত ১৬ বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। সেনাবাহিনী জামাত দেশপ্রেম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামাতকে দেশপ্রেমিক বলেছিল। হঠাৎ করে এমন বক্তব্য সে কথা মনে
করে দেয় পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে কি, এটি আগে পরিষ্কার করলে ভালো হতো। তিনি আরও বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা 14 সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নির্বাচনের সুযোগ পেয়েছি। তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগাতে চাই এবং এই সুযোগকে বাংলাদেশের সাধারণ জনগণের সুযোগ হিসেবে দাবি করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার মাধ্যমে তাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে একত্রতা প্রকাশ করেছে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানব না, বললেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে রেখে তারপর নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে এবং সেই দল যদি রাজনীতিতে অংশগ্রহণ করে বা নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমরা এ ধরনের কর্মকাণ্ড মেনে নেব না বা কোনো রাজনৈতিক দলই এটি মেনে নেবে না। তিনি বলেছেন, সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন, সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি ও সরকার থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। কিন্তু তারা যদি মনে করেন সরকার থেকেই নির্বাচন করবেন, তাহলে রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে না। তিনি আরও বলেছেন, আমরা দ্রুত নির্বাচন চাই। সেটা আগেও বলেছি, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করার কথা বলেছি। আমরা এসব কথা আমরা প্রথম থেকেই বলে আসছি। আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার সরকারগুলোতে, তাতে করে এটা অসম্ভব কিছু না। সরকার চাইলে জুন জুলাইয়ের মধ্য বা আগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব। নির্বাচনের সময়সীমা সম্পর্কে বিএনপির মহাসচিব বলেছেন, আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না, কারণ এর জন্য যে তাতে কোনো লাভ হবে না। কারণ সরকারকেও সেটা চাইতে হবে, অন্য দলগুলোকেও চাইতে হবে, সবাইকে একসঙ্গে চাইতে হবে। তবে আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে দেশে ততই মঙ্গল হবে। এজন্য অতি দ্রুত সময়ের মধ্যে তিনি নির্বাচন চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব।